বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগে একবার মনে হলো যে বাবাকে একবার ফোন করে দেখি, যে বাবাদের ওই আমাদের অর্জুনপুরেও তো উনি ওখানেও তো যাবেন। তা বাবাকে ফোন করলাম, বাবা বললো যে আস্তে আস্তে মনে হয় 5:30 হয়তো বেজে যাবে। আমি দেখলাম যে তাহলে 5:30 অবধি বেজে যায়, এখন থেকে শুধু শুধু গিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমার দুপুরবেলা এখন ঠিক মতন খাওয়াটাও হয়নি। ওই দিদি যেরকম বললো যে সন্ধ্যেবেলা বলেছিলাম এসে খাবো, তা ভাগ্যিস একবার ফোনটা করেছিলাম। ওই জন্য দিদিকে বললাম যে ঠিক আছে তুই তাহলে খাবারটা বসা, একবারে তাহলে 3 জনে মিলে বসে জন্মদিনের খাবারটা খেয়ে নেবো, নিয়ে তারপরে গিয়ে তারপরে যাবো ওখানে। সে কাজীপাড়াতেই আসুক বা অর্জুনপুরে যায়, দু জায়গায় দুজনকে বলা আছে। কাজীপাড়াতে মনিদিকে বলে রেখেছি যেখানে আসলে আমাকে একবার ফোন করবে, আর অর্জুনপুরে বাবাকে বলে রেখেছি যে ওখানে যদি আসে আমাকে একবার ফোন করবে। দুটো জায়গার মধ্যে যেখানে মানে যাওয়া সম্ভব হবে আমার পক্ষে সেখানে যাব, আর আমি সেটা চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেই ভিডিওর ক্লিপটুকুনি শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখতে হবে। দিদি এখন খাবারটা রেডি করছে, খাবারটা রেডি করে নিয়ে আসুক, তারপরে তাহলে আমি ক্যামেরা অন করছি। এই এত খাবার এখন সব খেতে হবে। আগের বছর এরকমভাবে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, কিন্তু তখন তো আমি আর ব্লগ করতাম না, তাই জন্য আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু এবছর দেখুন আবার সেই আগের বছরের মতন করে একদম সাজিয়ে গুছিয়ে, মানে কি নেই, এখানে চিকেন, ওখানে পনির, এখানে সয়াবিন, এখানে আম, এখানে মিষ্টি, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, সঙ্গে সাদা ভাত, তারপর এটা কি, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে সবজি ডাল, আর ওখানে তো সারা এত রকম তো রয়েছে। সেই সকাল থেকে উঠে একটার পর একটা রান্না করেই গিয়েছে। আমি যদিও কোনো কাজে হেল্প করতে পারিনি ওকে, ওই টুকটাক একটু মিষ্টি আনতে গেছিলাম আর গাজর এইগুলো আনতে গেছিলাম, ব্যাস এইটুকুই। তাছাড়া বাদ বাকি সবটাই একা নিজের হাতে করেছে। শরীরটাও খুব একটা ভালো নেই, কিন্তু ওই শরীর নিয়েই একা একা সব কিছু করেছে। প্রথমে তো বলেছিলাম আগে ওখানে রচনা ব্যানার্জিকে দেখতে যাবো, কিন্তু তারপরে বাবা বললো যে, তো শুনলেনই আপনারা যে একটু দেরি হবে আসতে, তাই জন্য বললাম যে ঠিক আছে আগে তাহলে খাবার। আরেকটা কথা বলার জন্য আসলাম, ভিডিও থাম্বনেলটা দেখে আপনারা যেন এটা আবার কেউ মানে ভেবে বসবেন না যে আমার জন্য রান্না করে ওর নিচেই খেতে বসে গিয়েছে। কারণ আমি ওকে বলেছিলাম যে তুই একটুখানি বস, আমি একটা ফটো তুলবো, ওটা শুধুমাত্র জাস্ট ফান পারপাস থাম্বনেলটা বানানোর জন্য, এছাড়া আর কিছুই না। আর এখন দেখতেই পাচ্ছেন খাবারগুলো নিয়ে আমি বসেছি, ওকে শুধুমাত্র জাস্ট বসেছিলাম থাম্বনেলটা বানানোর জন্য, আর এছাড়া কিছু না। সিরিয়াস ভাবে নেবে না, জাস্ট মজার ছলেই নেবেন জিনিসটাকে। আর এখন শাক ভাজা দিয়ে ভাত মেখেছি, আলু ভাজা দিয়ে, এগুলো এখন খাওয়া চলছে। দেখি একবার খেয়ে দেখি কীরকম হয়েছে। বাহ, ভালোই হয়েছে। পনিরটা একবার একটু টেস্ট করে দেখি। সর্ষে বাটা দিয়ে করেছে তো অনেকটা ওই সর্ষে বাটা ঝাঁঝের মতনই লাগছে। এটা হচ্ছে চিলি পনির। বললে হয়তো বিশ্বাস করবেন না, অনেকটা এটা রেস্টুরেন্টের মতনই লাগছে, কারণ ও এই নিরামিষ রান্নাগুলো খুব ভালো বানায় দিদি। আর রান্নাগুলো সবকটা চিকেনটা আগে টেস্ট করেছিলাম, চিকেনটা সত্যি খুব ভালো হয়েছে। আর এই আম মিষ্টি এগুলো তো বলার কিছু নেই। আর বাকি রয়েছে ডাল, আশা করি ডালটা খুব ভালো হবে। চলুন তাহলে একবারে খাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বল, কি বলবো? কি বলছিলিস? কিছু বলছি না। ঠিক আছে, নাম বলা যাবে না। হ্যাঁ, এবার ওখানে ওরা গেছিল, ওরা অনেকজন মিলে গেছিল, মানে 7-8টা ব্লগার একসঙ্গে মিলে ওরা গেছিল। দীঘা নয়, হচ্ছে মন্দারমণি, যাই হোক হবে, আমার ঠিক মনে পড়ছে না। এইবার ওরা ওখানে গিয়ে বলছে আমরা প্রথমে ঢোকার থেকেই ওদেরকে একটা রুম বলেছিল, তা ওরা বলেছিল না এই রুমটা একটু অসুবিধা আছে, দেওয়া যাবে না। ওদের তখন একটু ডাউট হয়েছিল, বলছে কেন দেওয়া যাবে না, কিন্তু যে রুমটার কথা বলেছে তার মাঝখানে রুমটা বাদ দিয়ে এপাশে দুটো, তার ওই ফ্যানটা বন্ধ করে দিয়ে সব দিকে রুমই দিয়েছিল, শোনা যাবে না, সব দিকে রুমই দিয়েছিল। এইবার ওরা রাত্রির যত মানে রুমের মধ্যে ঢুকেছে তত এক এক রকম, বলছি না এটা ভুতুরে কাণ্ড না, এক এক রকমের আওয়াজ হচ্ছে। তারপর না, ওরা ওগুলো কিছু প্রথমে দেখতে পায়নি, ওরা ওগুলো প্রথমে কিছু বুঝতে পারেনি। কিন্তু একটা মানে সিঙ্গেল একটা ছেলে ছিল, সে বলছে ফ্যামিলি নিয়ে গেছিল অনেকে, একটা সিঙ্গেল ছেলে ছিল, সে বলছে আমি এসব কোনো কিছু বিশ্বাস করি না, কিন্তু আমার কেমন একটা ঘরের মধ্যে ঢুকে যেন গাটা মানে ভার হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। তারপর আর একটা ফ্যামিলি বলছে অটোমেটিক এসি চলছে, অটোমেটিক নাকি
লাইট জ্বলে উঠছে। আর ওরা এমন না যে ওরা এডিট করেছে, ওরা পুরোপুরি যা হয়েছে তাই সেগুলোই তুলে ধরছিল। তারপরে আবার একজন বলছে আমার দরজার যে লক হয়ে গেছে সেই লকটাই খুলতে পারছে না। হ্যাঁ, আর একজন বলছে আমার যে সুইমিং পুলের উল্টো দিকে যে আমার রুমটা, সেই রুমের মানে কোনো জানলার ব্যবস্থা নেই, তবে জানলাটা যে ছিটকানি সেই ছিটকানির কোনো ব্যবস্থা নেই, কিন্তু ওই ছিটকানিটা নাকি মানে যতবার লাগাচ্ছে ততবার নাকি আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। মানে এরকম ধরনের, পুরো এডিট করা নয় কিন্তু। আমাদের যতটুকু দেখিয়েছে, আমি জানি না এটা সত্যি কতটা মিথ্যে, তবে আমাদের যতটুকু দেখিয়েছিল। তারপরে ওরাই মানে পরে যখন ওরা মানে রাত্রিরে ওইগুলো বুঝতে পেরে না, ওরা কী করেছিল, সারা রাত ওরা সুইমিং পুলের ধারে ওরা এসে বসেছিল। বলছে যে ওরা ওই মানে ওখানে বাইরে বলছে আমরা রুমের মধ্যে থাকতে পারছি না, অন্তত 7-8টা ফ্যামিলি গেছিলো, বলছে আমরা রুমের মধ্যে থাকতে পারছি না। ওরা কী করেছে, সুইমিং পুলের ধারে এমনকি খাবার, ওখানকার যে খাবার, ওখানকার রিসেপশনের কোনো লোক নেই, ওরা নাকি রিসেপশনের লোক 9টা বাজলে নাকি বেরিয়ে যায় হোটেল থেকে, একটা হোটেলের কোনো লোক নেই। জানি না এই হোটেলটার, ওরা তো কোনো নাম বলেনি। তোরা যেখানে গেছিলিস না সেটা বলছি। ওরা রাত্রিরে কি করেছে, রাত্রিবেলা ওরা সুইগির থেকে খাবার সুইগি না জোম্যাটোর থেকে বললো, মানে ওরা খাবার আনিয়ে ওরা সুইমিং পুলের ধারে বসে রয়েছে। বসে যখন ওরা খাওয়া দাওয়া করছে তখন বলছে ওরা দেখছে ওখানে যে পার্ক ছিল বাচ্চাদের, যে অনেক হোটেলেই তো পার্ক থাকে বাচ্চাদের, তা পার্কে দেখছে যে দোলনাগুলো আছে না, দোলনাগুলো না হাওয়া নেই, কোনো রকম কোনো হাওয়া ছাড়াই নাকি ভালো মানে এরকম জোরে জোরে এরকম নাকি দুলছে। আর দুটো দোলনা একভাবে এরকম করে দুলছে। কেউ মানে ওরা বুঝতে পারছে না, বলছে এখানে কেউ নেই, বা এখান থেকে কেউ যদি দড়ি দিয়েও যদি টানাটানি করে তো দড়িটাও তো দেখতে পাবো আমরা। ওরা অনেকটা কাছে গেছে, গিয়ে দেখছে ওরা বলছে না এটা তো এরকম হয়েছে না, আবার কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে গেছে। এরা এইসব কাণ্ডগুলো দেখে ওরা পরের দিনকে ওখান থেকে বেরিয়ে গেছে। এবার তার কিছুদিন পরেই গেছি আমরা ঋষিকেশে। আমরা এবার ঋষিকেশে গেলে, ঋষিকেশে আমাদের যে রুমটা দিয়েছিল, ঋষিকেশে কোথায় উঠেছিলাম সেটা বল। পরমার্থ নিকেতনে। এবার আমরা ওখানে পরমার্থ নিকেতনে গিয়ে আমাদের হাসির গল্প। এবার ওখানে গিয়ে মার আর মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য একটা রুম নেওয়া হয়েছিল। আমি এত হোটেলে গেছি বা এত জায়গায় থেকেছি, শুধুমাত্র মানে বললে এক্ষুনি সবাই হয়তো হাসবে বা এক্ষুনি হয়তো আমাকে একটা অন্যরকম কিছু বলবে, কিন্তু আমি অন্যরকম কিছু নেই, যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই বলা হচ্ছে। আমি ওখানে মা বাবার জন্য একটা রুম ছিল, আর আমার বাবা আর ভাইয়ের জন্য একটা রুম দিয়েছে। যেখানে দিয়েছে ওটা হচ্ছে রাস্তা, মানে ওটা হচ্ছে একদম মানে লোকালিটি সামনে, মেইন গেটটার সামনে দুটো ঘর পড়েছিল পাশাপাশি। আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে আরো ভেতরে গিয়ে রুমটা দিয়েছে। এবার আমরা যখন ঢুকেছি তখন বাজে হচ্ছে 1:30 নয় 2 বাজে, আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছিল ওখানে। এবার আমাদের 1:30-2 বেজে গেছিল। এবার আমরা যখন ওখানে ঢুকেছি তখন দেখছি পুরো অন্ধকার, একদম পুরো অন্ধকার, আর পুরো মানে কোথাও কোনো রাস্তা রোডের উপর होटल रात को देखने पे ऐसा भूत ना होटल दिखता है, और सुबह वाला कुछ ना, एकदम नॉर्मल होटल। এবার যখন আমাদের রুমটা যখন গেছি না, মানে আমাদের রুমটা মানে মাদের আর ভাই বাবাদের রুমটা থেকেও আমাদের রুমটা আরেকটু অনেকটা ভেতরে গিয়ে, মানে ওখানটায় গিয়ে ওটা একটা হচ্ছে মানে কমিউনিটি হলের মানে জায়গা, মানে আমাদের যে রুমগুলো ছিল তার উল্টো দিকে হচ্ছে একটা ওই কমিউনিটি হল ছিল, মানে যেখানে অনুষ্ঠান সবাই এসে করতে পারে, যে সবাইকে নিয়ে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা এখন আছে। এতটাই ভেতরে আর এতটাই মানে ব্যাক সাইডে ছিল, আলো টালো কিছু করছিল না। আমাদেরকে যেই মাত্র রুমের মধ্যে ঢুকেছি, আমি তো কিছুতে যাবো না, আমার হাজবেন্ড আমি তো কিছুতে যাবই না। আমি বলছি মাদের আর বাবাদের মাঝখানে, তুই ঘরের ভেতর গিয়ে কি দেখতে পেয়েছিলিস? মাদের আর বাবাদের মাঝখানে যে হোটেলটা মানে রুমটা আছে সেই রুমটাই আমি নেব। এবার ওই রুমের চাবি ওরা দিইনি, কিন্তু রুমটা খোলাই ছিল। এবার আমাকেও মানে আমার হাজব্যান্ড বলছে তুমি চলো, কিছু হবে না। আরে বাবা রোডের একদম মানে ভেতরে থাকবো, ভালো লাগবে, পরিবেশটা ভালো। আমি ওখানে যাবোই না। আমি ওখানে গেছি যে আমার না তখন ওই ব্লগারগুলোর ওই রকমভাবে চিত্র দেখতে পেয়ে না আমি ঢুকলাম, যখন আমার না কেমন একটা জন্য মানে মনে হচ্ছে যেন আমার খুব একটা ভালো লাগছে না। মানে আমি এত জায়গায় যে গাটা ভার লাগছে আর এত কিছু না, ওসব কিছু লাগেনি, কিন্তু আমার মনের থেকেই আমি মানে ভালো লাগছিল না আমার, যে আমি এই রুমটায় থাকবো না। এইবার তারপরে আমরা সেই ওখান থেকে যে রুমটা মানে মার বাবার আর হচ্ছে আমার বাবা আর ভাইয়ের যে রুম দুটো ছিল তার মাঝখানে একটা খালি রুম ছিল, সেটা চাবি ছিল না। আমরা কি করেছি, সেই ব্যাগপত্র নিয়ে আমাদের লাগেজ পত্র নিয়ে সেই রুমটার মধ্যে ঢুকে গেছি। কাউকে কিছু বলাও হয়নি, না আপনি ঢুকে গেছি। হ্যাঁ, তারপরে লাইট ফ্যান সব ঠিক ছিল। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা আবার সেই না বাথরুম का लाइट नहीं था, তারপরে গিয়ে আমরা সেই চাবি নিয়ে আসা হয়েছিল। তারপরে আবার ওদেরকে বলা হলো যে এই রুমটা ফাঁকা আছে, আমরা দেখুন ওই রুমটা থাকবো না, আমাদের এই রুমটা যে এক জায়গায় 3টে ফ্যামিলি 3 জন এতে থাকবো। আর একটা হচ্ছে আমার এই একটা
আমার একটা রুমে ভয় লেগেছিল, আর একটা হচ্ছে দিল্লি JW ম্যারিয়টে গিয়ে আমার ওইখানটা গিয়ে খুব ভয় করেছিল। আমি জানি না কেন, মানে আমার হাজবেন্ডকে ওই দাদা মিটিং এর জন্য যাওয়া হয়েছিল। মিটিং পারপাস আমাদের ওই বছরে একবার করে এক একটা জায়গায় যাওয়া হয়। তা এবার ওই কনফারেন্স মানে ওদের একটা মিটিংয়ের জন্য আমাদের ওই রুম মানে হোটেলটা দেওয়া হয়েছিল। তো আমরা ওই হোটেলে সবাই মিলে ছিলাম, মানে ওর কোম্পানির যত মানে কলিগরা ছিল অনেকেই ছিল, আবার অনেক জায়গায় গিয়েছিলো, অন্য আরও অনেক জায়গা থেকে বলেছিল। তা আমরা ওখানে গেছিলাম একটু অসুবিধার জন্য, মানে ওর কলিগরা 3-4 জন মিলে একটা রুমে ছিল, আর হচ্ছে তার ওয়াইফরা মিলে আমরা 2-3 জন মিলে একটা রুমের মধ্যে ছিলাম। এবার যখন আমাকে বলছে একা থাকতে হবে, মানে ওই মেয়েরা মিলে থাকতে হবে, তখন তো আমার তো ব্যাস হয়ে গেছে। আমি তো ফোনটা কানের কাছে নিয়ে এরকমভাবে নিয়ে আমি হেলান দিয়ে রুমের মধ্যে এরকমভাবে শুয়ে রয়েছে, আর ভাবছি কি কখন 3 ঘন্টা কাটবে। তারা যেই 4টে বেজে 4 বেজে তুমি শিগগিরি, মানে আমরা যে রুমটায় ছিলাম তার উপরটাই ছিল, কিন্তু এত লক সিস্টেম ছিল, মানে ওই চাবিগুলো নিয়ে গিয়ে মানে সব তো দরজাগুলো লক করা ছিল, মানে গলি দিয়ে যাচ্ছি আবার এই পাশে টান নেবো, তখন ওখানে আবার একটা লক করা, একটা দরজা ওখানে বন্ধ, আবার আর একটা গলি দিয়ে যাচ্ছি, মানে এরকম, মানে আর ওইগুলো দেখে না আমার খুব মানে ভয়ও করছিল সত্যি কথা বলতে। আর যেই 4টে বেজেছে আমি ওকে ফোন করে বললাম তুমি শিগগিরই নিচে আসো। তারপরে আমাকে যখন বলেছে তুমি চাবিটা নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, লকটা না খুললে তো ও তো এই গলির মধ্যে ঢুকতে পারছে না। আমি বলছি কোনো বেরোবো না বলছে আরে বাবা আমি তো দাঁড়িয়ে আছি, তুমি এখানে আসো না। ওই একটা ভয় লেগেছিল। এই বড় মাছ সেদিনকে আমার কি হয়েছিল সেটা বল। সেদিনকে আমার রাস্তায় খাবার পড়ে গেছিল। ও সেদিনকে আমার একটা দাদু মারা গেছিল, এখান থেকে তাও 2-1.5 মাস আগে, তার বেশি হবে, 2 মাস খানিক হবে। দাদু মারা গেছিল 3-4 আমার দাদু মারা গেছিল। এবার সে তার মনে হয় ওই পরের দিনকেই ছিল কাজ ছিল, সাদের কাজ ছিল। আমি ওকে এখান থেকে খাবার পাঠিয়েছি, দই মিষ্টি সব পাঠিয়েছি, ওর টিফিন আর একটা পোলাও ছিল, হ্যাঁ পোলাও আলুর দম ছিল, আর দই মিষ্টি কলা ছিল। আচ্ছা এবার কি ছিল আমার অতটা খেয়াল নেই। পোলাও আলুর দম দই মিষ্টি কলা ছিল। রাস্তার মোড়ে গিয়ে ওর নাকি ব্যাগটা পুরো নতুন ব্যাগটা নাকি সেলাই খুলে পড়ে গেছে। 3 রাস্তার মোড় বলতে ওই যে মোড়টা দিয়ে ঘুরে আমি লাস্ট যেখান থেকে বাতাসা তুললাম, যে ওই নবীন ভবনের যে পার্কের এটা তার পাশে, ঠিক ওই 3 রাস্তার মুখটাতেই। ওখানে গিয়ে নাকি ওর নাকি ব্যাগটা পুরো নতুন ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে। প্লাস্টিক ছিল, প্লাস্টিকটা ভালোই ছিল। হ্যাঁ সবে মাত্র বের করে দিলাম, সেটা নাকি ওখান থেকে খুলে নাকি বাস করে পড়ে গেছে পুরো রাস্তাতে পড়ে গেছে, মানে একেবারে মানে মনে হচ্ছে যেন রাস্তায় কাউকে খেতে দিয়েছে। ভাত ছড়িয়েও যায়নি, শুধু টিফিন কৌটো মুখটা খুলে গিয়ে ভাত রাস্তায় খানিকটা হয়ে গেল। দই মিষ্টি কলা সব পরপর মনে হচ্ছে লাইন দিয়ে সব বসে পড়লো, মানে মনে হচ্ছে যেন কেউ কারো খাবারটা নিজেই ওখানে গুছিয়ে নিল, শুধু আমার হাত থেকে ফেলার অপেক্ষায় ছিল। আর ওই পড়ে গেল। আর রাত্রিবেলায় আবার আমি ওইগুলো সব মানে ভাত টাতগুলো পুরাইনি, কিন্তু হচ্ছে করিয়েছি। ক্যামেরাটা ধর বলছি, ক্যামেরাটা ধর। কিন্তু রাত্রিবেলা এই যে যেরকম দেখছেন খাবারগুলো এরকম রয়েছে, ঠিক একদম এখানে দই পড়ে গেল, ওখানে মিষ্টি, পাশে কলা, এখানে ভাত, একদম পুরো এরকম লাইন দিয়ে পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে পড়েতে গিয়েছে ভাতগুলো তাহলে আর তুলবো না, যে টিফিন কৌটোগুলো অন্তত নিয়ে যাই। আর দইটা আর পড়েনি, কারণ দইয়ের কৌটোটা খুব টাইট ছিল। আর ওদিকে হচ্ছে কলাটাও আমার রাস্তায় পড়ে গেছিলো। এবার ওইটা নিয়ে এসেছি, দুটো কলা ছিল, আর দই মিষ্টিটাও নিয়ে এসেছি। নিয়ে এসে আর টিফিন কৌটোগুলো নিয়ে এসেছি। এবার আমারও একটা ভুল হয়ে গেছে, যে বাড়ি এনে ওই দই মিষ্টিটাই আমি রাত্রিবেলায় খেয়েছি, বাবাকে দেইনি। কি মনে হয় যে বাবাকে আর দেইনি, বাবা মনে বলেছিল যে আমি খাবো না। ব্যাস ওই খাওয়ার পরের দিন থেকে আমার শরীর খারাপ, মানে এত শরীর খারাপ, পেটে যন্ত্রণা, পেট কামড়াচ্ছে, মানে সেই একটা সময় জ্বর এসে যাচ্ছে, আবার কখনো এরকম হচ্ছে শরীরের মধ্যে এমন অঞ্জলা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, মানে কাউকে বলে বোঝাতে পারছি না কি অস্বস্তি হচ্ছে। আমি প্রায় 1 সপ্তাহ যাবত আমি ঠিক মতন দোকান খুলতে পারিনি, এতটাই শরীর খারাপ হচ্ছিল। সে মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর তখনই চলছিল একটা দাদুর শ্রাদ্ধের কাজ ছিল তারপরের দিনকে, একদম 3 রাস্তার মুখে। রাত তখন মানে 11টা বাজে, তখন একটু 11টা সাড়ে 11টা বাজে, তখন একটু ঠান্ডা সময় ছিল, মানে তখন এতটা গরম পড়েনি। আর ওই রাত্রিবেলা ওরকম অবস্থা, রাস্তাঘাটে তখন সেরকমভাবে বলতে গেলে লোকজন ছিল না। আমি খাবার তুলে নিয়ে আসার পর থেকেই দেখছি 1-2 করে আবার লোকজন আসে যাওয়া শুরু হচ্ছে। আর তারপর থেকে বাড়ি যাওয়ার থেকেই দেখছি আমার শরীরটা খারাপ লাগছে। ও আর একটা হচ্ছে যে ওরকম নিয়ে আসলাম, এইবার বাড়ি এসে রাত্রিবেলায় দেখি না হঠাৎ করে পায়ে 2-3টে এরকম নখের আঁচড় দেওয়া, একদম পুরো সমান। মানে আমার হাত পায়ের নখ আমি যতটা সম্ভব চেষ্টা করি কেটে রাখার, কিন্তু একটা
আমি যখন আমার কোথাও কিছু হবে আমি তো চেষ্টা করবো আমাকে আঘাত না করে সেই জায়গাটা কিছু করার, কিন্তু ওরকম দেখছি এরকমভাবে পুরো যেন আছড়ে দিয়েছে তখন বুঝতে পারিনি, কিন্তু বাড়িকে দেখতে পাচ্ছি ভীষণ জ্বালা করছে, জল লেগেছে, হাত পা ধুয়েছি, গাটাও একটু করেছিলাম, গায়ে হাতে মুখে জল দিয়েছিলাম, এবার দেখছি ওরকম জ্বালা করছে। ব্যাস সবাই তখন পরের দিন বুঝেই গেছিলো যে এরকম মনে হচ্ছে কোনো ভূতে বা কিছুতে আঁচড়ই দিয়েছিল। তাহলে মাকে দিয়ে দেখা ভূতের কোনো কিছু বলার হচ্ছে না, এটা ভূত কি অন্য কিছু সেটা আমরা জানি না, কিন্তু এরকম আমাদের সঙ্গে হয়েছে। আরেকবার করা আপনাদের সামনে আমাদের প্রার্থী সবুজ রায় আসছেন এবং সঙ্গে আসছেন, আপনার সামনে আপনারা ক্লিয়ার করুন, রচনা ব্যানার্জি 3 নম্বর ওয়ার্ডের ছাত্র আপনাদের সামনে আসছেন এবং আপনারা আমাদের আসন্ন লোকসভায় প্রার্থী সবুজ রায়কে 3 ভোটে জয় করুন। হ্যালো, আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ করে চলেছেন যিনি সৌগত রায়। এছাড়া উপস্থিত থাকছেন আমাদের বিধায়িকা অদিতি মুন্সি মহাশয়া এবং দেবরাজ চক্রবর্তী, এছাড়াও রচনা ব্যানার্জি। কিছু